ভোটের হাড্ডাহাড্ডি লড়াই, তখন মাঝখানে একটা সময় এটাকে বন্ধ রাখা হয়েছে। অল্প স্বল্প হলেও কি ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আপনার ধারণা? উনি যখন বলল যে আমরা মেইন স্ট্রিম হতে দিই নাই। আপনার কি মনে হয় আসলে কি এই নির্বাচনে অল্প স্বল্প হলেও কি ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আপনার ধারণা, বা ইঞ্জিনিয়ারিং এর কোনো ভূমিকা মোটা দাগে এই নির্বাচনের উপর আছে? বাংলাদেশের ইতিহাসে একটা চমৎকার ইলেকশন হয়েছে, এটা আমি এর আগেও ইলেকশনের দিন মনে হয় নেক্সাস টিভিতে হ্যাঁ আমি ছিলাম, আমি বলেছিলাম যে চমৎকার ইলেকশন হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গণনা, যখন আমরা গণনার মধ্যে যখন বিভিন্ন এই দেখেছে ঢাকা 8 আসনে যখন দেখা গিয়েছে যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই, তখন মাঝখানে একটা সময় এটাকে বন্ধ রাখা হয়েছে। এরপরে যে ব্যালট পেপারের শেষের দিকে ধানের শীষের ছিল সিলটা পাশে পড়ার কারণে অনেকগুলো প্রায় 4000 মতো ব্যালট বাদ পড়েছে। পরবর্তীতে মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ যখন এটা নিয়ে আবেদন করেছে, পরবর্তীতে এটাকে কাউন্ট করে জয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এর বিপরীতে যখন আপনি মামুনুল হক সাহেবের যে আসনটা দেখবেন, সে আসনে সেম রিক্সা মার্কাটা একবারে ব্যালেটের শেষে ছিল, তো শেষে থাকার কারণে পরবর্তীতে ওনাকে এগুলো কাউন্ট করা হয়নি। এই যে একটা দ্বিচারিতা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। এমনি আফটার অল যতই বলেন আপনি, আমি এটা স্বীকার করছি, অনেক রকম বলেন 203টা আসন পাবেন, আমি এটা বিশ্বাস করি। আমি মনে করি মেজরিটি বিএনপি পেত, কোনো সন্দেহ নেই এবার। কিন্তু 2/3 মেজরিটি যেটা প্রশ্ন, আপনি দেখেছেন মাত্র 53টা সিটে 2 থেকে 6,000 ভোটের পার্থক্য ছিল। তার মানে জামাতের জোট যদি 77টা পায়, তাহলে 53টা যদি জামাতের কাছে যায় তাহলে 120 হতো। তার মানে 180 সে তার বিপরীতে বিএনপি পেত। কিন্তু 2/3 মেজরিটি যখন হয়ে যায়, সেটা নিয়ে তখন কিছু প্রশ্ন তৈরি হয়েছে। মানুষ যখন একটু বেশি পায়, আপনি দেখেন উপদেষ্টারা যারা ছিল তারা তো হচ্ছে রেফারির ভূমিকা পালন করেছে। একটা রেফারি যখন রেফারি থাকা অবস্থায় রেফারির ভূমিকা পালন করে, এরপরে যখন জয়ী দলের যখন সদস্য হয়ে যায়, জয়ী দলের ব্যানারে যখন সে চলে আসে, তখন কিন্তু প্রশ্নটা তৈরি হয় যে আপনি তাহলে রেফারিগিরি কি করেছেন? আপনি তো রেফারিতে ছিলেন, কিন্তু আপনি যখন এখন জয়ী দলের ব্যানারে চলে আসলেন, জয়ী দল তাকে মনে করেছে যে উনি সবচেয়ে ভালো রেফারি, উনি সবচেয়ে, এই ব্যাপারটা প্রশ্ন মানুষ তো ধারণা করে কেন তৈরি হয়? ধারণার সুযোগটা তো আমরা তৈরি করে দিচ্ছি। যখন সেই রেফারিকে আমরা যখন জয়ী দলের ব্যানারে নিয়ে আসলাম, তখন তো স্বাভাবিক বিপরীত পক্ষ থেকে প্রশ্ন আসবেই, তাহলে তুমি রেফারিগিরি যখন করেছো, তখন তো সামথিং রং ছিল তোমার পক্ষ থেকে। এরপর আপনি দেখেন আরেকজন উপদেষ্টা রেজনা আপা, যখন উনি আমাদের কলিগ, উনি যখন বলল যে আমরা মেইন স্ট্রিম হতে দিই নাই, তখন মানে ওনাদের ভাষ্যগুলো না, উনি বলেছেন যে আমি বিরোধী দল এখন যারা আছে তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিই না, তার মানে আমরা সরকারি দল হতে দিই না। আপনি যখন এই প্রশ্নগুলো করবেন, তখন কিন্তু হচ্ছে সন্দেহটা মানুষের মধ্যে তো এমনিও একটু সংশয় আছে। এরপরে আপনি যখন এগুলো করবেন, তখন তো সংশয়ের জায়গাটা আরও বেশি বেড়ে যায়। কারণ আপনি প্রশ্ন করলেন এই যে প্রথমে দেখেন, এই বিএনপি গতকাল আবেদন করেছে 2টি আসন নিয়ে, 4 এবং 16 আসন নিয়ে। কিন্তু তার বিপরীতে জামাত কিন্তু অনেক আগে নির্বাচনের পরবর্তীতেই প্রায় 8টি আসন, ইনক্লুডিং ঢাকা 8 সহ 8টি আসন নিয়ে তারা একটা ট্রাইব্যুনালে, যে ইলেকশন ট্রাইব্যুনাল আছে, সেখানে আবেদন করেছে। আবেদনের ভিত্তিতে কিন্তু ব্যালট পেপার এবং এগুলাকে কাউন্ট করার জন্য, আপনি জানেন ট্রাইব্যুনালে 3 ধরনের কাজ করতে পারে একটা ট্রাইব্যুনাল। প্রথম কথা হচ্ছে যে আপনার যদি ফলাফলটা বহাল রাখতে পারে, দ্বিতীয়ত হচ্ছে এটা পুনঃগণনা করতে পারে, তৃতীয়ত হচ্ছে পুনঃ ইলেকশন করার সুযোগ ট্রাইব্যুনালে দিতে পারে। কিন্তু এর বিপরীতে অনেক বাতিল করে, হ্যাঁ, যদি ওই আসনটা করে পুনর্নির্বাচন দিতে পারে, ওই আসনটার ক্ষেত্রে পুনর্নির্বাচন দিতে পারে, 3 ধরনের ক্যাটাগরি রিমিডি দিতে পারে। এখন কথা হচ্ছে বিএনপি এতদিন পরে কেন করলো? আমরা আইনের ভাষা আমরা সবসময় দেখি যে কেউ যখন কোনো ক্লেম করে, বিপরীত পক্ষ ক্লেমটাকে একটু দুর্বল করার জন্য কাউন্টার ক্লেম করে। হ্যাঁ, মানে আপনি আমার কাছে 10 লক্ষ টাকা পান, আমি আবেদন করেছি, যখন দেখলেন যে আপনার বিপক্ষে রায়টা হবে, তখন আপনি চিন্তা করলেন যে তাহলে আমি একটা কাউন্টার ক্লেম, আমি তো তার কাছে 5 লাখ টাকা পাই, এই একটা কাউন্টার ক্লেম। নাহলে এতদিন পরে কেন এই 2টা আসন, এতদিন পরে কেন? আমরা তো শুরু থেকে করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা যখন অনেক দিন পরে যখন আবেদনটা করলাম, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কাউন্টার ক্লেমের মতো, যে আমার কাছে যে ক্লেম করলো, এখন আমিও একটু কাউন্টার ক্লেম করে বসে। কারণ আপনি দেখেছেন অনেক দিন যিনি একজন আবেদন করেছেন একটা আসনে, আপনি 16 আসন, উনি কিন্তু এখন মন্ত্রী, বর্তমানে প্রতিমন্ত্রী। তো তার মানে উনি এতদিন পরে এই আবেদনটা করবে, তাহলে উনি ট্যাকটুকেট বলতে কিন্তু, হ্যাঁ, তো এতদিন পরে আবেদন, মানে হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, তো এতদিন পরে কেন? তার মানে এটাই ধরে নেওয়া হয় যে একটা কাউন্টার ক্লেম। এখন কথা হচ্ছে নির্বাচন যেটাই হোক, আমরা চাই বাংলাদেশটা সামনে যাক। সামনে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং, আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করি, আসলে ইঞ্জিনিয়ারিং পুরোপুরি 100% আপনি ইলেকশনকে স্বচ্ছ করার কোনো সুযোগ নেই। এবং কি যদি জামাত যদি অন্তর থেকে যদি মনে করতো যে আসলেই পরিপূর্ণ ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে কিন্তু বসে থাকতো না, আন্দোলন হতো। জামাত কিন্তু কংগ্রেচুলেশন জানিয়েছে, বিপরীত দুই পক্ষ জানিয়েছেন, কিছু হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই।
কিছু হয়েছে অস্বীকার করার সুযোগ, আমি তো আপনাকে এক্সাম্পল দিলাম যে ঢাকা ৮ আসনে কি হয়েছে, যে আপনি যখন নির্বাচন কমিশন আপনি যখন দ্বিচারিতা করবেন, একজনকে কাউন্ট করলেন আরেকজনকে যখন কাউন্ট করলেন না, তখন তো এটা প্রশ্ন জাগ্রত হয়। এবং কি অনেক আসনে আপনি দেখেছেন এমনও আসন আছে ৩১ ভোটে জয়লাভ করেছে, এবং এটা নিয়েও অনেক ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি মনে করি এখন আর এদিকে তাকানো আমাদের প্রয়োজন, আমাদের সামনে আগাইতে হবে। আমরা যদি এখন দুই পক্ষ যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যাবে। আমরা বাংলাদেশটা এগিয়ে নেওয়া উচিত। দুই পক্ষকে এভাবে কাউন্টার ক্লেমটা না করে দেশকে আগানোর জন্য আমার মনে হয় সামনে আগানো উচিত। কারণ যে যারাই সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষ কিন্তু হচ্ছে এই ঐক্যবদ্ধ শক্তি ছিল এক সময়, মানে মিত্র শক্তি ছিল এই জুলাই অভ্যুত্থানে। তো সুতরাং আমার মনে হয় এই পিছনের দিকে আর তাকানো উচিত না, আমাদেরকে মুভ ফরওয়ার্ড, সামনের দিকে আগানো উচিত। এবং সামনে দেশটাকে কীভাবে সুন্দর করা যায়, দুই পক্ষ একসাথে কাজ করে কীভাবে সামনে দেশটাকে সুন্দর করা যায় সেটা করা উচিত।